ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরো বলেন, বাংলাদেশে তো আমরা বাকশাল করতে যাচ্ছি না যে সবাইকে একমত হতে হবে। বিভিন্ন দলের বিভিন্ন দর্শন, বিভিন্ন চিন্তা থাকবে, ভিন্ন মত থাকবে। এদিকে সংস্কার ইস্যুতে ঐকমত্য তৈরির লক্ষ্য নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক করে যাচ্ছে। সংস্কারে ঐকমত্য কতদূর, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপি। সে সঙ্গে আরো আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ইলিয়াস খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা সংস্কারে ঐকমত্যের বিষয়ে আলোচনা করছি। সংস্কারে ঐকমত্যের বিষয়ে যেমনটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন যে সবাই তো আসলে সব বিষয়ে একমত হবে না। যে বিষয়ে আসলে ঐকমত্য হয়েছে সেই সংস্কারের বাইরে আর সংস্কার বাস্তবায়নের প্রয়োজন নেই এমনটি মনে করছেন তিনি। আপনি এমনটি মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কৃষিবিদ শামীম রহমান শামীম এবং অনুষ্ঠান যারা দেখছেন, কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে সেটি এখনো কিন্তু একদম ক্লিয়ার হয়নি। সেটি তো আসলে আমরা তো সারফেস লেভেল থেকে শুনি যে অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে, বাট বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আমার মনে সবাই এক আছে। যেমন প্রধানমন্ত্রী মেয়াদ দুবার, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, এটা তো বিএনপি বলছে। এগুলো মনে হয় ঠিক আছে। সংস্কার বলে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ দুবারের বিষয়ে বিএনপি আপত্তি জানিয়েছে। বিএনপি বলেছে একবার বিরতি দিয়ে দুবারের বেশি তৃতীয় মেয়াদে আপত্তি জানায়নি, পরপর দুবার হলে আবার গ্যাপ দিয়ে তাকে হতে হবে। তৃতীয় মেয়াদের কথা বলেছে। আমি তো একজনের গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারি না, যদি আমি সংবিধান মানি, গণতন্ত্রে বিশ্বাস করি। এক ব্যক্তি দুবারের পর হতে পারে এবং এটি বোধহয় শুধু আমি যদি ভুল না জেনে থাকি মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, আর কোথাও এগুলো আমার মনে হয় নাই। সুতরাং সেকেন্ড প্রেসিডেন্ট দুবার হতে পারে, আর হতে পারে না। সুতরাং এখানে যে দুবারের কথা বিএনপি বলেছে, গ্যাপ দিয়ে আবার হতে পারবেন যদি কেউ থাকে। হ্যাঁ, সংস্কার তো আসলে দরকার এবং সেটি বিএনপি কিন্তু বারবার বলছে। এবং বিএনপি কিন্তু আজ থেকে 2 বছর আগে বা তারও আগে, ম্যাডাম তো আরও আগে দিয়েছিলেন 16 সালে। হ্যাঁ, তিনি কিন্তু সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। পরে জনাব তারেক রহমান তিনিও সংস্কার প্রস্তাব দিয়েছেন। এবং আজকে যে প্রস্তাবগুলো আসছে, বিভিন্ন প্রস্তাব, এই 31 দফা বাইরে কিন্তু খুব বেশি নাই। 31 দফার মধ্য থেকেই সবাই প্রস্তাব করছে। সুতরাং আমরা আশা করতে চাই, সংস্কার কাজ তো চলছে, যদিও 8 মাস হয়ে গেছে এই সরকার বয়স, খুব বেশি অগ্রগতি হয়েছে বলে কিন্তু অনেকেই মনে করেন না, আমিও মনে করি না। সুতরাং সংস্কারের কথা বলে, তারপরে বিচারের কথা বলে নির্বাচন পেছানোর কিন্তু কোনো সুযোগ নেই। একটি প্রশ্ন কিন্তু অনেক জায়গায় এসছে, অনেকেই করছেন যে এটি আসলে নির্বাচন পেছানোর কৌশল। কারণ সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া এবং একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, এটাই তো এখন সবচেয়ে বড় সংস্কার। এই কারণে গত 3টি পার্লামেন্ট নির্বাচন, যদিও এর আগেরটিও আমরা এটি কথা বলি না, সেটিও প্রাধান্য নির্বাচন ছিল। এই যে 2008 সালের যে নির্বাচনে বিএনপিকে জোর করে হারানো হয়েছে। সুতরাং এখন কিন্তু মানুষ, আমি যে কথাটি বললাম যে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা কিন্তু নির্বাচনে পাঠানো হয়েছে। আপনার এই স্টুডিওতে আমি বহুবার বলেছি যে শুধু পার্লামেন্ট না, স্থানীয় সরকার নির্বাচন, ট্রেড বডি নির্বাচন, প্রফেশনাল বডি নির্বাচন, কোথাও কোনো নির্বাচন নাই। সব বিশ্বের জায়গা থেকে বলে দেওয়া হতো, এর তালিকা করা হতো। যেমন রাতের ভোটে কে এমপি হবে কে না হবে এগুলো আগে তালিকা করেছে এবং সেই অনুযায়ী কাজ করেছে। তারপরে এই যে বিসিসিআই, ডিসিসিআই, তারপরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বিএমএ, এসব জায়গায় একসময় উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতো এবং ভোটাররা কিন্তু যারা নেতৃবৃন্দ নির্বাচিত হন তাদের কাছে যেতে পারতেন না, তাদের কথাবার্তা বলতে পারতেন, তাদের কি সুবিধা অসুবিধা আছে। কিন্তু এগুলো কিন্তু ছিল না। প্রাইম মিনিস্টার অফিস থেকে বলে দেওয়া হতো উনি এফবিসিসি এর প্রেসিডেন্ট, উনি বিএম এর প্রেসিডেন্ট, উনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রেসিডেন্ট। এবং পুরো নির্বাচন ব্যবস্থা আপনি দেখুন, সাম্প্রতিককাল শেষ 2টি জায়গায় ফেয়ার নির্বাচন হতো। সেটি একটি হচ্ছে সুপ্রিম কোর্ট, আর এটি হচ্ছে জাতীয় প্রেস ক্লাব। সুপ্রিম কোর্ট নির্বাচন ব্যবস্থাকে একদম ধ্বংস করে ফেলা হয়েছে। আর জাতীয় প্রেস ক্লাবে ভিন্ন কৌশলে করা হয়েছে। সেখানে গোয়েন্দা সংস্থার বড় বড় কাজ, যারা বাহিনীর ভিতরে বিষয় দেখবেন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, সেটি তারা রেখে প্রেস ক্লাবে এসে বসে থাকতেন অনেক কর্মকর্তা, বড় বড় পর্যায়ের কর্মকর্তা। টাকার খেলা হয়েছে। সুতরাং সব জায়গায় নষ্ট করে ফেলা হয়েছে। তো নির্বাচনটি এখন সুষ্ঠুভাবে করা, যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং একটি রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু দেশের চেহারা পাল্টে যাবে। এই নানা জায়গায় মব হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি একটি উদাহরণ দিই,
আমাদের এখান থেকে কাছে, বেশি দূরে না। তিতুমির কলেজ নামে একটি কলেজ আছে, সেই কলেজের ছাত্ররা ভর্তি হয়েছে, তার রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যেতে চায়, এবং এই জন্য 5 দিন তারা কিন্তু পুরো ঢাকা কলাপস করে রেখেছে। এই যে সিটি কলেজ এবং ঢাকা কলেজ এই 8 মাসে 121 বারের বেশি সংঘর্ষে লিপ্ত হয়েছে। এগুলো তো রাজনৈতিক শক্তি ছাড়া এগুলো ঠিক করা যাবে না। সুতরাং যেমনটা আসলে রাজনৈতিক দলগুলো দাবি করছে যে জনগণ একটি ভালো নির্বাচন দেখতে মুখিয়ে আছে, অন্যদিকে আবার অন্তর্বর্তী সরকার বলছে যে বাংলাদেশের মানুষ এখনো মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। কেন জনগণ আসলে সব মানুষের মননরা পাঠ করেছেন? জনগণ কারা? যারা বিএনপি করে জনগণ। জনগণ কারা? যারা জামাত করে তারা। জনগণ করে কারা? যারা বাম দল করে। জনগণ কারা? যারা আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, আওয়ামী লীগ যারা করে, এই আওয়ামী লীগ 2 কোটি লোক যদি করে, সাপোজ ধরলাম 10,000 লোক পালিয়ে গেছে বা 20,000 পালিয়ে গেছে, আর তো সব এই দেশে আছে। তো জনগণ কারা? এরা কি বলছে যে আপনি কন্টিনিউ করেন? কোনো দল তো বলেনি। আর অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় থাকার রেজাল্ট কিন্তু এখানে খুব ভালো না। আমাদের কিন্তু মনে আছে এই যে তথাকথিত 111 করে 2 বছর জোর করে ক্ষমতায় ছিল, এখন মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে বার্গার বিক্রি করে, এসব ইতিহাস তো আমরা জানি। সুতরাং এইসব না বলে সংস্কারের নানা সময় দেওয়া হচ্ছে। বাট ডিসেম্বর যিনি বলছেন চিফ অ্যাডভাইজার, তিনি একটা ধোঁয়াশা রেখেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। যদি ডিসেম্বরে ইলেকশন হয় 1 বছর 5 মাস, কিন্তু এটা কিন্তু অনেক সময়। আমাদের মনে আছে যে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, 9.5 বছর স্বৈরাচার এরশাদ ক্ষমতায় ছিলেন, তিনি নানা ধরনের দুর্নীতির মৎসব চালিয়েছেন, কিন্তু তারপরে কিন্তু মাত্র 3 মাসে নির্বাচন হয়েছিল। এখন কি দুহাত তোলা হচ্ছে যে এত জঞ্জাল জমেছে, যে জঞ্জাল পরিষ্কার না করে নির্বাচন করতে। এগুলো সব হচ্ছে নির্বাচন পেছানোর কৌশল। যেমন একজন উপদেষ্টা বলেছেন যে ওই জনগণ 5 বছর আমাদের দেখতে চায়, আর একজন বলেছেন আমরাই নির্বাচিত। নিশ্চয়ই আপনার মনে আছে মহিলা উপদেষ্টা, যে আমাদের অনির্বাচিত বলার সুযোগ নাই। তারা কিভাবে নির্বাচিত আমি জানি না, আমার এই ক্ষুদ্র জ্ঞান এটি ধরছে না। সুতরাং এগুলো বলা হচ্ছে, অনেকে মনে করছেন যে ক্ষমতায় থাকা একটা অপকৌশল বা স্থূল কৌশল। এগুলো আমি আগেই বলেছি, এগুলো রেজাল্ট ভালো না। তারা সম্মানিত ব্যক্তি, আমরা চাই তারা সম্মান নিয়ে বিদায় নিক যত দ্রুত সম্ভব। চিফ অ্যাডভাইজার যেটি বলেছেন, নির্বাচন যে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে, কিন্তু মানুষ কিন্তু একটা ভোটের ক্ষুধাও আছে এখন ধরুন যাদের বয়স 38 থেকে 45, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারে না, কোনো নির্বাচনে ভোট দিতে পারে না, ভোটিং সিস্টেমই ছিল না, সব একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং একটি সুষ্ঠু ভোট, আমার মনে হয় সংস্কার যতটুকু হয়েছে, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, এগুলো ঠিক করে তারপরে তার একটা ফেয়ার ইলেকশন দেওয়া উচিত, যাতে প্রকৃত জনপ্রতিনিধি যারা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব শামীমুর রহমান শামীম। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার কি আমি বুঝি না, আমি বুঝি গণতন্ত্র, আমি বুঝি মানুষের অধিকার। ডক্টর ইউনূস সরকারের প্রধান দায়িত্ব একটি নির্বাচন করা, তাহলে সংস্কার কে করবে? ধন্যবাদ আপনাকে। আমার সাথে উপস্থিত রয়েছেন সহলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত দুঃসময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে প্রেস ক্লাবের সাংবাদিকদের, পেশাজীবীদের নেতৃত্ব দিয়েছেন, বরেণ্য সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্বাচিত, দেশ বিদেশে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সবাইকে আন্তরিকভাবে আমি সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। দেখুন, চমৎকারভাবে একটু আগে আমাদের ইলিয়াস ভাই তুলে ধরেছেন বিষয়টা, অত্যন্ত স্বল্প পরিসরে চমৎকারভাবে মূল কথাগুলো তুলে ধরেছেন। আজকে এই সরকারের কাছে 1 বছর 5 মাস, কিন্তু আগামী যদি জুনের মধ্যে ইলেকশন করার প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন করে, তাও 1 বছর 5 মাস না, তাহলে আরো বেশি, ডিসেম্বরের মধ্যে করলে। ডিসেম্বরের মধ্যে না, ডিসেম্বরের মধ্যে না, এই ডিসেম্বর যাওয়ার পরে জুনের মধ্যে, 26 জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আগস্টে, এই বছরে 5 মাস, এবং আগামী বছর যদি করে ইলেকশন, এই বছর যদি ডিসেম্বরে করে 1 বছর 5 মাস, জুনের মধ্যে করলে 2 বছর 1 মাস, জুনের বছর করলে অনেক টাইম। উনি ঠিকই বলেছেন, এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা, তারা তো নির্বাচিত না, একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা আসছে। অবশ্যই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো সব দলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ নির্বাচন, যৌক্তিক সময় একটি সুষ্ঠু, ক্রেডিবল, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের নির্বাচনী ব্যবস্থার, আমাদের সিভিল প্রশাসনের, আমাদের পুলিশ বিভাগের এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করে আমাদের অল্প সময়ের মধ্যে এই সরকার কিন্তু সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে পারবে। সেইটাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এইটা না করে সরকার যদি সংস্কার করতে গিয়ে
একটি অনির্বাচিত সরকার সব বিষয়ে সংস্কার করে সময় ক্ষেপণ করলে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে না রাজনৈতিক দলগুলো? রাজনৈতিক দল জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে। আজকের এই সরকারের কাছে যে বহুবিধ চ্যালেঞ্জ আসছে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে সংকটগুলো তৈরি হচ্ছে প্রতিনিয়ত, এই চ্যালেঞ্জ মোকাবেলা করা এই সরকারের পক্ষে সম্ভব হবে না। একটা নির্বাচিত সরকার ছাড়া এই বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করা এই অনির্বাচিত সরকার। প্রধান উপদেষ্টা তো বলেছে যে জনগণ এই সরকারকে তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না। না, এটা তারা তো নির্বাচিত না, তাদের প্রধান লক্ষ্য হইতে হবে আপনি কি জনগণের মতামত নিয়েছেন, নিতে পেরেছেন? এদের কত বছর তারা সংস্কার করে ক্ষমতায় থাকবে সেটা তো নির্বাচনী রোডম্যাপ এই সরকারকে ঘোষণা করতে হবে। গত 17 বছর এদেশের 12.5 কোটি মানুষ এবং তরুণ প্রজন্মের প্রায় 4 কোটি মানুষ ভোট কি জিনিস তারা উপলব্ধি করে না, তারা বঞ্চিত হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা তাদের পছন্দ মতো ভোট দিয়ে নির্বাচনী প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠিত হবে। যারাই নির্বাচিত হবে জনগণ ডিসাইড করবে। এটা তো শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে গণতান্ত্রিক বিশ্বে জনগণের মতামতের ভিত্তিতে পার্লামেন্ট নির্বাচন, সেই পার্লামেন্টই রাষ্ট্র পরিচালনা করবে। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আপনাকে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে। আপনি সংস্কার বলে হাসিনা যেমন উন্নয়নের গণতন্ত্র বলে মানুষকে এই কথা বলেছে, উন্নয়নের গণতন্ত্র। পৃথিবীর ইতিহাসে কোথাও এটা নাই। উন্নয়নের গণতন্ত্র কি জিনিস? মানুষের ভোটের অধিকার হরণ করা, মত প্রকাশের অধিকার হরণ করা, নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে দিয়ে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে জোর করে নির্লক্ষ্য নির্বাচন করে ক্ষমতা থেকে। শামীমুর রহমান শামীম, আপনিই বলেছিলেন যে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে দেওয়া হয়েছে। যেহেতু নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠানো হয়েছে, সেখানে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য তো সংস্কার দরকার। সেটা তো আমরা তো সময় দিয়েছি, এই সরকারকে দিয়েছি, সবাই সমর্থন দিয়েছি। সেইটার জন্য তো এই সরকারের এত বেশি সময়ের প্রয়োজন হবে না। এই সরকার ইচ্ছা করলেই যৌক্তিক সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে সংস্কার করে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে, যদি তারা টাল ভানা না করে। তারা যদি, যেমন অনেক উপদেষ্টা দুঃখজনক হলে সত্য ভাই বলেছে আমরা এই সরকারকে আরো 5 বছর দেখতে চাই। কোন বেসিসে ওনারা এই কথাগুলো বলেছে? জনগণের কথা বলেছে। জনগণ কি তাদেরকে রায় দিয়েছে 5 বছর এই সরকার এক্সটেনশন করার জন্য? সেটা মতামতটা কিভাবে যাচাই করবেন আপনি? জনগণের প্রত্যাশা তাদের ভোটার অধিকার ফিরিয়ে দিন। বিদ্রা আসলে জনগণের মতামতটাকে কিভাবে যাচাই করে? অবশ্যই সেটা তো জনগণ একটা সম্পদ। এই আপনি যে সংস্কার করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, এর মূল স্টেক হোল্ডার কারা? এদেশের পলিটিক্যাল পার্টিরা এই দেশের স্টেক হোল্ডার। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি। যতবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে জনগণ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। এটা তো একদম প্রমাণিত সত্য। দেশে জনগণের উপর আস্থা এবং বিশ্বাস আমাদের রয়েছে। অন্য রাজনৈতিক দলও আছে, জামাত ইসলাম আছে, তারাও আসন পেয়েছে সরকারে, বাম দলরা রয়েছে, অন্য দল রয়েছে, সবাইকে নিয়েই আমরা একাভাবে রাষ্ট্র পরিচালনা করব। আপনাকে তো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে। আমরা দেখতে পাই যে সংস্কার প্রস্তাব নাকচ করে দেবার অসংখ্য নজির দেশে রয়েছে। আমরা যদি 90-এর গণঅভ্যুত্থানের পর 3 জোটের রূপরেখার কথা বলি, আমরা 11 সরকারের সময় আমরা দেখেছিলাম বেশ কিছু সংস্কার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু পরে আর সেগুলো বাস্তবায়ন হয়নি বা পরবর্তী নির্বাচিত সরকার সে পথে হাঁটেনি। না, সেটা ভিন্ন প্রেক্ষাপট। আজকের বাংলাদেশে আমাদের তরুণরা বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আজকে কিন্তু তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি পরিবর্তন রাজনীতিতে তারা চাচ্ছে, কি পরিবর্তন ছাত্র সমাজ তরুণরা চাচ্ছে। রাজনীতিতে গতানুগতিক রাজনীতি চলবে না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে বৈষম্য মুক্ত একটি শোষণ মুক্ত রাজনীতিতে একটা বহুমুখী চ্যালেঞ্জের মুখে সে বাংলাদেশ দাঁড়িয়েছে, পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে। জনগণের কথা আপনি বলছিলেন যে তরুণরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তারা এখনো বলছে কোন দলের স্বার্থে সংস্কার আটকালে আবারও রাজপথে নামবে জনগণ। সে বিষয়টি নিয়ে আপনারা কতটা ভাবছেন সে আলোচনা অবশ্যই সেটা আমরা ভাবছি। দর্শক, দেশবন্ধার এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামীমুর রহমান শামীম, যে আলোচনায় আমরা ছিলাম, যেমনটি আসলে এনসিপি বলছে কোন দলের স্বার্থে সংস্কার আটকালে আবারও রাজপথে নামবে জনগণ। নির্বাচন অবশ্যই হবে, কিন্তু তার আগে বিচার ও সংস্কারের রোডম্যাপ প্রকাশ করতে হবে। অন্যদিকে আপনারা চাইছেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন। ধন্যবাদ আপনাকে। আমরা বারবারই প্রথম থেকে বলে আসছি, যতটুকু একটি সুষ্ঠু নির্বাচনের করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যেই
জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের দলের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তাদের মতামত তুলে ধরেছে। তারা 166টি সুপারিশ করেছে সংস্কারের জন্য। গুরুত্বপূর্ণ সংস্কার আমাদের সেখানে আসছে আমাদের বিচার বিভাগের। সেখানে 19টি সংস্কার সুপারিশ উপস্থিত অবস্থায় বিএনপি কিন্তু সবগুলোতেই মতামত দিয়েছে। 23টি প্রস্তাবনা রয়েছে দুদকের, সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন। বিএনপি সব কিছুতেই মতামত দিয়েছে। আমাদের দুদক জনপ্রশাসনের সংস্কারে 23টি সুপারিশ তারা করেছে, অর্ধেকটির বেশি বিএনপি একমত পোষণ করেছে। বিএনপি সংস্কার বিরোধিতা করছে না। বিএনপি রাষ্ট্র ব্যবস্থা গণমুখী করার জন্য, জনকল্যাণমূলক রাষ্ট্র করার জন্য বিএনপি সবসময় সংস্কারের পক্ষে রয়েছে। এদেশে সংস্কার করেছেন তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথমেই ৫ম সংশোধনীর মাধ্যমে। বাকশাল যেখানে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে শেখ মুজিবের সময়, আপনার 1975 সালের 25শে জানুয়ারি সব দলকে হত্যা করে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে হত্যা করে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন। তখনই তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ৫ম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন, মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন। এখানেই তো সবচেয়ে বড় সাংবিধানিক সংস্কার ছিল। জিয়া রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে আমাদের সংবিধানে মূল প্রেমবলে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস সংযোজন করেছিলেন। গণতন্ত্র এবং জাতীয়তাবাদী চেতনাকে তিনি সংবিধানের মূল প্রস্তাবনা প্রেম বলে তিনি ধারণ করেছিলেন। এটা ছিল একটি ঐতিহাসিক সংস্কার পরিবর্তন, যেটা এদেশের মানুষ, কোটি কোটি মানুষ তখন স্বাগত জানিয়েছিলেন, অভিনন্দন জানিয়েছিলেন জিয়া রহমানের এই পরিবর্তনকে। সেই ধরেই তো সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে, আপনি দেখেন 91-এ যে গভর্নমেন্ট আসছে সংসদীয় গণতন্ত্র সবার দাবির প্রেক্ষাপটে, তিনি তো বাংলাদেশে 91-এ সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। এটা কি সংস্কার ছিল না? বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সব দলের আন্দোলনের মুখে সেটা মেনে নিয়ে তিনি সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলেন তিনি পার্লামেন্টে পাশ করিয়েছেন। এটা তো বেগম খালেদা জিয়াই করেছে। দেশটি বেগম খালেদা জিয়াই 2016 সালে সংস্কারের জন্য আপনার ভিশন 2030 তিনি জাতির সামনে তুলে ধরেছেন। আজ থেকে কত বছর আগে, 16 সালে 2016। তারপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দেওয়া ছাত্ররা যেমনটি বলছে, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান ঘটেনি। তারা রাষ্ট্রের আমূল পরিবর্তন চাইছে, মৌলিক সংস্কার চাইছে, কাঠামোগত সংস্কার চাইছে। আমরা তো সেটা বিরোধিতা করছি না। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। একটি অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার তো বছরকে বছর ক্ষমতায় থেকে সংস্কার করলে জনগণ মেনে নেবে না। আপনাকে অবশ্যই জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দিতে হবে যে কোনো মূল্যে, যে জন্য 17 বছরে দেশের মানুষ আন্দোলন করেছে। খালি ছাত্রদের একটা আন্দোলনের 14 দিনের আন্দোলনে সরকার পরিবর্তন হয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সমস্ত জনগণই তাদের সাথে সম্পৃক্ত হয়েছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্ত হওয়ার জন্য। এটাও স্মরণে রাখতে হবে। 17 বছর বিরোধী রাজনৈতিক দলের, বিএনপি সৈন্যদের দলের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর ঘর বাড়ি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এটা গণতান্ত্রিক ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। আমরা তো অবশ্যই তাদের সেই রাজনৈতিক দলগুলো 17 বছর ধরে আন্দোলন করলেও তাদের কথাই জনগণ রাস্তায় নামেনি, ছাত্রদের কথাই জনগণ রাস্তায় নেমেছে। না, ছাত্রদের সাথেই আমরা সমস্ত রাজনৈতিক দল সম্পৃক্ত হয়েছে। আজকে দেখেন ছাত্রদের পক্ষ থেকে দল করেছে ওরা, যারা গণঅভ্যুত্থানে, জুলাই গণঅভ্যুত্থানে সব ছাত্ররা আমাদের অহংকার, গর্ব, তারা কি সবাই সম্পৃক্ত আছে এই রাজনৈতিক দলের সাথে? আমাদের জাতীয় ইতিহাসে দেখুন, আমাদের জাতীয় ইতিহাসে 52, 62, 69, 70 আপনার নির্বাচন, স্বাধিকার আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, ছাত্ররা রাজপথে জীবন দিয়েছে, সমগ্র ছাত্ররা, কিন্তু তারা পড়ালেখায় ফিরে চলে গেছে। ঐতিহাসিক ভূমিকা দেশ ও জাতির জন্য ছাত্ররা জীবন উৎসর্গ করে দিয়ে আমাদের জাতীয় ইতিহাসের প্রতিটি বাকি ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর থেকে শুরু করে দেখেন, পাকিস্তান আমলে দেখেন 52 ভাষা আন্দোলন দেখেন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, ছাত্ররা জীবন দিচ্ছে, স্বাদ বিরোধী আন্দোলন দিয়ে তারা ফিরে চলে গেছে, তারা তাদের জায়গায় ফিরে গেছে, তারা উচ্চাকাঙ্ক্ষী। গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে আমরা দেখলাম যে তারা রাজনৈতিক দল গঠন করেছে। আপনার দৃষ্টিকোণ থেকে তারা কি ভুল করেছে? সেটা ভবিষ্যতে সেটা প্রমাণ করবে। একটা রাজনৈতিক দল দীর্ঘ একটা রাজনৈতিক আদর্শ থাকতে হবে, একটা মূল ক্যারেক্টার চরিত্র থাকতে হবে। রাতারাতি একটি রাজনৈতিক দলের জন্ম নিলে জনগণের সমর্থনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যায় না।
আজকে সুষ্ঠু নির্বাচন দেন, তখনই বুঝতে পারবেন কয়টা আসন তারা পাবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব ইলিয়াস খান, মানবিক করিডোর নিয়ে আমরা রাজনৈতিক মহল থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা নানামুখী বিতর্ক দেখছি। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব যেমনটি বলেছে, আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়া অন্তর্বর্তী সরকারের একক সিদ্ধান্ত। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। বাংলাদেশের জন্য এই মানবিক করিডোর কতটা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে? করিডোর এখন দিয়ে দেয়নি, আমি যতটুকু জানি। আজকে আলোচনা পর্যায়ে জাতিসংঘের যিনি দূত আছেন এখানে, তিনি বলেছেন যদি দুদেশ রাজি হয়, বাংলাদেশ এবং মিয়ানমার, তাহলে করিডোর। বাংলাদেশ থেকেও কিছু শর্ত আরোপ করা হয়েছে, সেটি বলেছে। আর এটাতে এমন একটি বিষয়, ধরেন এই অবস্থা কিন্তু বাংলাদেশ কোনোদিন ফেস করেনি, দিস দ্য ফার্স্ট টাইম। সুতরাং সব রাজনৈতিক দলগুলোর সাথে, আমি যতটুকু শুনেছি, এখন যারা ক্ষমতা আছে তারা সব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন। আর বিএনপি মহাসচিব বলেছেন যথাযথই, কারণ এই দেশটি 90-এর গণ আন্দোলনের পরেও তারা 3বার শাসন করেছে। দেশের প্রতি একটা কমিটমেন্ট আছে। এই রাষ্ট্র গঠনে বিরাট ভূমিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি প্রথম স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, মানুষ যখন দিক বিদিক শূন্য ছিল কি করবে না। সুতরাং বিএনপির অনেক বিষয় আছে। কেন অন্য দল কি ভূমিকা পালন করলো, দ্যাটস নট ইম্পর্টেন্ট, বাট বিএনপি কি বলছে দ্যাটস ইম্পর্টেন্ট। কারণ তারা ক্ষমতায় চালিয়েছে, তারা সংকট সম্ভাবনা সবকিছু জানে। সেই দৃষ্টিকোণ থেকে বিএনপি মহাসচিব তিনি বলেছেন যে এগুলো সব, এটা তো খুব পজিটিভ কথা। এই ভারতের মতো একটা দেশ চিন্তা করুন, কংগ্রেস এবং এই যে এখন যে মৌলবাদী শক্তি ক্ষমতায় আছে বিজেপি, তারাও কিন্তু এই যখন পাকিস্তানের সাথে সংকট সৃষ্টি হয়েছে এক টেবিলে বসছে, তারা কথা বলেছে দেশের সংকট নিয়ে কি করা যায়। আমাদের এখানে যদিও সেই কালচার গড়ে ওঠেনি। তা আমি যারা সরকার আছেন, আমি অনুরোধ করতে চাই যে এমন একটি সেন্সিটিভ বিষয়, কারণ ওই অঞ্চলটা কিন্তু নানা ধরনের, আমি স্টুডিওতে সব বলবো না, ওই অঞ্চলটা কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে নানা ষড়যন্ত্র চলছে কিছু একটা। সুতরাং এটি যাতে না হয়, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, যেমন এদিকে এটি করিডোর, এটিকে একটি কি বলা যায় যে করদ রাজ্য করার প্ল্যান করেছিল গত সরকার। নতজানু যতভাবে হওয়া যায়, এই যে বলেছিল যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরে পতিত প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, যে যা দিয়েছে জীবনে ভারত ভুলবে না, নিশ্চয়ই আপনার মনে আছে। এর থেকে তো আমরা বেরোতে চাই, তাই না? আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে এই মার্কিন যুক্তরাষ্ট্র কিউবা টিকে আছেন। আমরা যদি মনে করি যে বিশাল দেশ ভারত, তাদের সাথে বোধহয় আমাদের একদম করে যেতে হবে, তা না। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, কিউবা টিকে আছে, মেক্সিকো টিকে আছে। সুতরাং স্বাধীনভাবে দাঁড়াতে হবে। এবং সাম্প্রতিককালে আমরা কিছু তার প্রমাণও দেখছি। প্রসঙ্গ একটু হবে, দেখুন আমাদের সাথে 4000 কিলোমিটার বর্ডার, এবং পৃথিবীর একমাত্র বর্ডার যেখানে এত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। এই যে পাকিস্তান ভারত ধরুন, যুদ্ধ ছাড়া আপনি তো শুনবেন না যে একদম পাকিস্তানি নাগরিক মারা গেছে বা একদম ভারতের নাগরিক মারা গেছে, অনেকদিন শুনবেন না। বাট আমরা কিন্তু গণমাধ্যমে 2-1 দিন পর পরে দেখি যে আমাদের মানুষ, এবং এটি কিন্তু একতরফা, শুধু বাংলাদেশের মানুষের হত্যাকাণ্ডের শিকার হয়, ভারতীয় কেউ কিন্তু হয় না। শুধু এখন আমরা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছি। করিডোরের যারা নিরাপত্তা বিশ্লেষক আছে তারা ভালো বলুন, বাট আমি মোটা দাগে বুঝি যে এগুলো সব রাজনৈতিক দলের সাথে কথা বলে, ইভেন আমি যেটি বললাম যে নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন, কারণ আমরা যেভাবে সারফেস লেভেল থেকে দেখি, ওনারা কিন্তু আরও ডিপ লেভেল থেকে দেখেন। আরেকটি আমি একটু আগের আলোচনা একটু যাই, যে বলেছেন দ্রুত সময়ের মধ্যে বিএনপি নির্বাচন চাচ্ছে, তা তো চাচ্ছে না। ডিসেম্বর নির্বাচনে 1 বছর 5 মাস। আর যদি জুনের কথা যেটি বলেছেন প্রধানমন্ত্রী, তাহলে 2 বছর 1 মাস। সুতরাং দ্রুত সময় না, ওটা অনেক সময়। তারপরে এনসিপির কথা বলেছেন এই ভাই বলেছেন। তারপর আমি বলি যে যখন ছাত্ররা 69 সব আন্দোলনের পরে কিন্তু তার সম্মুখ সারিতে ছিলেন, কিন্তু টেবিলে পড়তে আবার ফিরে গেছে। এরা সচিবালয়মুখী হয়েছে সব। এবং আমি স্টুডিওতে সব বলবো না, অনেকের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ অলরেডি আমরা পেয়েছি। কিন্তু যিনি ছাত্রলীগ করে ক্যান্টিনে ফাও খাওয়ার চেষ্টা করেছেন, তিনি এখন 150 গাড়ি নিয়ে কি বলে মহড়া এলাকায় যায়। তারপর তারা বলছে নির্বাচন চায় না, আগে সংস্কার চায়। কিন্তু ঈদের সময় 100-150 জন বিভিন্ন জায়গায় যায় নানা চেষ্টা ক্যাম্পেইন চালিয়েছে, রঙের পোস্টার। এর জন্য কি কোনোভাবে আমাদের রাজনীতির সংস্কৃতি দায়ী? কারণ বিগত সময় আমরা যেমনটি দেখেছি, কেউ ভেবেছিল যে রাজনীতি মানেই টাকা বানানোর মেশিন। সেই সংস্কৃতির ধারায় কি নতুন বন্দোবস্তের কথা বলে তারা পুরনো ধারায় চলছে কিনা, সে আলোচনায় ফিরবো। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরছি। দর্শকদের সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়।
জনাব ইলিয়াস খান, যে আলোচনায় আমরা ছিলাম, গণঅভ্যুত্থানের পর আমরা যখন পরিবর্তনের কথা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, তখন কেন আমাদের শুনতে হচ্ছে 400 কোটি টাকার তদবির বাণিজ্য, প্রভাব খাটানোর রাজনীতি কিংবা দুর্নীতির মতো এই তো রাজনীতির নতুন বন্দোবস্ত, অনেকে দুষ্টুমি করে বলে, নিশ্চয়ই আপনার ফেসবুকে চোখে পড়ে। আমরা কতগুলো শব্দ শুনেছি, দি সেকেন্ড রিপাবলিক, তারপরে নতুন বন্দোবস্ত। নতুন বন্দোবস্ত আমরা দেখছি, অভিযোগ ছাড়া একটি এনসিপির একটি লোক নাই, আপনি পাবেন না খুঁজে। গ্রামে গঞ্জে যে ছেলে, আমি ছোট করছি না কাউকে, যাই হোক, চেয়ারের জেল্লা দেখলে আপনি বুঝবেন যে কি হচ্ছে না না হচ্ছে। মানুষ দুটি জিনিস লুকিয়ে রাখতে পারে না, একটা হচ্ছে প্রেম, আরেকটি হচ্ছে টাকা। যদি আপনার টাকা থাকে, সেটি কোনো না কোনোভাবে আপনি কিন্তু সেটি আপনার চেহারায় ফুটে, বা আপনি মনে করবেন দুনিয়ার কেউ জানে না আপনি প্রেম করছেন বা আমি প্রেম করছি, কিন্তু সেটি কিন্তু মানুষ জানবে। এই হচ্ছে বাস্তবতা। সুতরাং আমাদের অনেক আশা ছিল, এখনো আছে। কষ্ট লাগে জানেন, আমরা ফিল করি যে আমরা পারিনি, আমার সন্তানরা করবে। আমরা ধরে নিলাম যে আমাদের সন্তানরা করবে, কিন্তু আমাদের সন্তানদের প্রতি আমরা খুব আশাহত হচ্ছি। বিনা পরীক্ষায় তারা পাশ করতে চায়। এই কালচার কারা সৃষ্টি করেছে? বিনা পরীক্ষায় পাশ করে আন্দোলন হয়েছে না, সচিবালয় ঘেরাও করেছে না, এই যে দিন দিন এই যে কলেজের ছাত্ররা একটা কালচার চেঞ্জ করে দিছে এই সাম্প্রতিক সময়। এটা আপনি ফেসবুকগুলো লক্ষ্য করে দেখবেন, এগুলো কারা করছে? এই দ্রুত পুরো শিক্ষা ব্যবস্থা এটি দ্রুত নিয়ন্ত্রণ করেছে। আমাদের এনসিবির বন্ধু যারা আছেন, যারা, তাদেরকে আমরা স্যালুট করি সবাই, কারণ এই শেখ হাসিনার পতনে তাদের বিরাট ভূমিকা আছে, অস্বীকার করার উপায় নেই। যদিও 1 মাস 5 দিনে এত বড় স্বৈরাচারের পতন হয় না। 1 লক্ষের বেশি মামলা, 1,60,000 লক্ষ লোক আসামি, ঘরে ঘুমাতে পারে না, ঘুমানোর সম্ভাবনা আছে। এই যখন ধরুন যারা ছাত্রদল করেছে এতদিন, তাদের কত রিস্ক নিয়ে করেছে। এরা তো ছাত্রলীগে আশ্রয় নেয় না, অনেকে তো অন্য অন্য দল অনেকে আছে যারা ছাত্রলীগে আশ্রয় ছিল, এখন আমরা বেরিয়েছি যে আমরা কৌশলগতভাবে ছিলাম, ওই সময় এনজয় করেছে, এখন এনজয় করছে। বা ছাত্রদল যুবদল যারা করে, তাদেরকে আপনি চিন্তা করুন, চাকরি হবে না, অনেক মামলা হবে, ঘরে ঘুমোতে পারবে না, তারপরে গুম হয়ে যেতে পারে, হত্যাকাণ্ডের শিকার হতে পারে, তারপরে কিন্তু এই দলটি ছাড়েনি। এটা কিন্তু বিরাট সাইন। বিএনপির একটি বড় সাকসেস যে শত চেষ্টা করেও দলটিতে কোনো ধরনের ভাঙন বা কোনো মানুষ নিয়ে যেতে পারেনি। এটা কিন্তু জনাব তারেক রহমানের একটা বিশাল সাকসেস। এটি নিয়ে এক সময় রাজনীতিতে কি বলে যে গবেষণা হবে যে কেন এরকম হলো। অনেক, নিশ্চয়ই আপনি জানেন, অনেক অত্যাচার নির্যাতন শিকার হয়েছে, অনেকে ঘরে ঘুমোতে চরে যে ঘুমেছে, নৌকা নদীতে নৌকা রেখে নৌকার উপর ঘুমিয়েছে। তুই 1-2 দিন না, বছরের পর বছর। সুতরাং আমি যেটা বলতে চাই, আমরা আসলে স্বপ্ন দেখতে চাই। আর ভাই একটু আগে খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, যদি ওনার গায়ে লাগবে কিনা আমি জানি না, রাজনীতিবিদরা যা ইচ্ছা তাই করতে পারবে না। কারণ এবার যারা আন্দোলন করেছে, ধরুন এই ছেলেরা বা এই তরুণরা আগামী 30 বছর রাজনীতি করবে বা রাজনীতিকে সচেতন থাকবে। সুতরাং যা কিছু করুক, যা ইচ্ছে তাই করবে রাজনীতিবিদরা। এই এমপি হয়ে আইন প্রণয়ন বাদ দিয়ে বা আইন প্রণয়নের ফাঁকে এই কোন রাস্তা কোন কর্মী পাবে, কতটুকু গম কে পাবে, কতটুকু চাল কে পাবে, এসব প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। দেশের জন্য প্রকৃতভাবে কাজ করতে হবে। কারণ একটি জিনিস, দিন শেষে তো আমাদের সবারই এই দেশটি, তাই না? পৃথিবী ছোট্ট একটি দেশ, যে পৃথিবীর 1000 ভাগের 1 ভাগ ভূখণ্ড হচ্ছে বাংলাদেশ, আর 1000 ভাগের 27 ভাগ মানুষ হচ্ছে এই দেশে। জনচাপে দেশটি এখন পিষ্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের যে গার্মেন্টস বিজনেস শুরু হয়েছে, সেটি তিনি চালু করেছিলেন এখানে প্রথম। তারপর 2 নম্বরে করেছিলেন, দেশটাকে তো উনিই রক্ষা করেছেন। 2 নম্বরে করেছিলেন এই যে জনশক্তি রপ্তানি, ওনার আমার এটি শুরু হয়েছে। তারপর গার্মেন্টস ওনার আমার শুরু। এই দুইটি আমাদের আয়ের পথ যদি না থাকতো, আপনি চিন্তা করেন এই যে রেমিটেন্স দিন দিন বাড়ছে, এটি কিন্তু আমাদের প্রবাসী ভাই যারা অনেক কষ্ট করে, নানা পরিশ্রম করে দেশে টাকা পাঠান, এবং সবটুকু টাকা পাঠান, যতটুকু ইনকাম করেন তার ধরুন একদম সিংহভাগ পাঠিয়ে দেন, নিজে কষ্ট করেন, কিন্তু সন্তান সন্ততি পরিবারের জন্য পাঠান। সুতরাং এই দেশটা কিন্তু আমাদের একটু ভালোবাসতে হবে। আমি জানি না কেন আমরা কেউ যেন এই দেশটাকে ভালোবাসি না। মাঝে মাঝে মনে হয় এখন নানা ধরনের ষড়যন্ত্র চলছে। দীর্ঘদিন আমরা গণতন্ত্র বঞ্চিত ছিলাম, এখন আমার কেন জানি মনে হচ্ছে কোথায় যেন গণতন্ত্র বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বা চেষ্টা করছে কেউ। এটি আমরা না করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব শামীমুর রহমান শামীম, যেমনটা আসলে জনাব ইলিয়াস খানের কাছেও জানতে চেয়েছিলাম যে
রাজনীতি সংস্কৃতিতে কোনো গলদ রয়েছে কিনা? আমরা গণঅভ্যুত্থানের পর যেমনটি দেখেছি যে বিএনপির তৃণমূলকে সামলাতে অনেকটা হিমশিম খেতে হয়েছে। ৩,০০০-এর অধিক সাংগঠনিক ব্যবস্থা ইতিমধ্যে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে। সম্প্রতি বিএনপি মহাসচিবও বলেছে যে অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুঁড়ে মারবে। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি খুব বিনয়ের সাথে আপনাকে আমি এখানে একটা জিনিস বলতে চাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দুজনই বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করেছে, তার রক্তের উত্তরাধিকার। তিনি দেখেন জুলাই আগস্টের আগে থেকে পরেও যেভাবে বক্তব্য দিয়ে দেশবাসীকে নেতাকর্মীদেরকে সতর্ক করেছে, সবাইকে নির্দেশনা দিয়েছে। জুলাই আগস্টের পূর্বে আপনারা ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতারা বক্তব্য রেখেছিলেন শেখ হাসিনা সরকারের যদি পতন হয় 1 রাতেই 5 লাখ লোক মারা যাবে, লক্ষ লক্ষ লোক বাড়ি ছেড়ে বিদেশে চলে যাবে। আপনি তারেক রহমান সাহেবের নির্দেশনায় এই একটি বড় দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, সবচেয়ে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসমর্থন নিয়ে এই দলটিতে দাঁড়িয়ে আছে। ঘাত প্রতিঘাত লড়াই সংগ্রামে এই 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মাথা নত করে। কিন্তু কাদের উদ্দেশ্যে বারবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতর্ক বার্তা দিচ্ছে? দলীয় নেতা কর্মীদেরকে অপকর্মকারীরা আসলে সংখ্যায় কত? খুবই কম। তারা সুযোগ সুবিধাবাদী চরিত্রে কোনো সময় দলকে ব্যবহার করছেন, দলের নামে পদেও নাই। যাদেরকে নির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে তদন্ত করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আরো চলমান রয়েছে। না, বিএনপি যারা এর সাথে সমুদ্রের মতো, আপনাকে ধরেন বহিষ্কার করা হয়েছে, তারপরে তারা অনেকে করতেছে। তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠিন নির্দেশনা তাৎক্ষণিকভাবে মনিটর করছেন, রাত দিন ওখানে থাকে তিনি মনিটর করছেন, দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে চিন্তা করছেন, নিজের দলের নেতাকর্মীদের সতর্ক করছেন। সামান্য কিছু লোকজন তো বড় দলে জড়িত থাকতেই পারে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা 17 বছর জীবন দিছে, আন্দোলন করেছে, খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, পরিবার পরিজন ত্যাগ স্বীকার করেছে, লুটপাট দখল করার জন্য না, দেশে গণতন্ত্র মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, উন্নয়ন স্থিতিশীল একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, একটি মহান আদর্শ লক্ষ্যকে সামনে রেখে সারা দেশের হাজার হাজার নেতাকর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই লুটপাট করার জন্য না। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছেন, কঠিনভাবে ব্যবস্থা নিচ্ছেন। বিএনপি এটার সাথে সম্পৃক্ত না, সুবিধাবাদী কিছু লোক, অনুপ্রবেশকারী কিছু লোক সেটা ব্যবহার করার চেষ্টা করবে, কিন্তু আমরা সতর্ক রয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাৎক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং ব্যবস্থা নিচ্ছেন। এই জন্য আজকে দেখেন জুলাই আগস্ট বিপ্লবের পর সমস্ত হিন্দুদের পুলিশ স্টেশনগুলো সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা পাহারা দিয়েছে, হিন্দুদের বাড়ি ঘর উপাসনালয়ে পাহারা দিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। কোনো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। মানুষ, বিএনপি তো জনগণের দল, বিএনপি হলো জনগণের সমর্থনে এই দলটা এত ঘাত প্রতিঘাত লড়াই সংগ্রামে টিকে আছে, ব্যাপক সমর্থন নেই। এত 17 বছর হাসিনা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, যেটা ভাই বলেছেন, এই দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, কিন্তু পারে নাই। কেন পারে নাই? এই দলের আদর্শের ভিত্তির উপরে এই দলটা দাঁড়িয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার রাজনৈতিক আদর্শ বাংলাদেশী জাতীয়তাবাদ, তার দেশপ্রেম, সততা, আত্মত্যাগ, মানুষের কল্যাণে তার রাজনীতি তিনি উৎসর্গ করে গেছেন। আর সেই চেতনা কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 43 বছর ধারণ করেছে, 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেত্রী, দীর্ঘ 43 বছর আন্দোলন সংগ্রাম করে 2 বার স্বৈরাজ শাসককে, দুইটি সামরিক সরকারকে হটিয়ে তিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। তিনি সংসদীয় গণতন্ত্রের জন্ম দিয়েছেন, তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের জন্ম দিয়েছেন এই সংবিধানে। তিনি উন্নয়ন, উৎপাদন, সংগ্রাম এবং সমৃদ্ধির যে রাজনীতি, নারীর ক্ষমতায়, নারী শিক্ষা প্রসারে অভূতপূর্ব অবদান রেখেছেন, যে তার দেশ বিদেশে। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে আপনাদের বিএনপির যদি অনেক স্তরের নেতাকর্মী একটি কথা বলেছে যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কি কারণে ষড়যন্ত্র? হ্যাঁ, অবশ্যই ষড়যন্ত্র হচ্ছে। এটা 11 হয়েছে, আপনারা দেখেছেন। একটি নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে মঈন ফখরুদ্দিন সরকার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কু করেছিল, আপনারা দেখেছেন। এখনো সেই ষড়যন্ত্র চলছে। বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল, যতই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হোক, জনগণের সাথে রয়েছে বিএনপি। এদেশের কোটি কোটি জনগণের সমর্থনে দলটি ঘাত প্রতিঘাত লড়াই সংগ্রামে আজকে এখানে এসে দাঁড়িয়েছে, সীমাহীন আত্মত্যাগের মধ্য দিয়ে।
হাজার হাজার নেতা কর্মীদের জীবনদানের মধ্য দিয়ে রক্তের সাগর পেরিয়ে বাংলাদেশ এখানে জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আজকের এই দেশে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দাঁড়িয়ে আছে। বিএনপির শক্তি অনেক গভীরে প্রয়োজিত। সারা বাংলাদেশের ধানের শেষে জিয়া রহমান খালেদা জিয়ার আদর্শের প্রতিচ্ছবি ভেসে রয়েছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে দর্শক শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।